প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর সিসিএফ কোর্সে সেকেন্ড সেমিস্টারে উঠলে, তোমরা জানো তোমাদের এইইসি কোর্সে এই লুসি গ্রে বিষয়টি, কবিতাটি রয়েছে। শুধু লুসি গ্রে নয়, আরও দুটি কবিতা এবং আরও 3টে গল্প নিয়ে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা রয়েছে। আমি অলরেডি একটার পর একটা কবিতা আপলোড করছি, বাংলায় বিশ্লেষণ, তার সঙ্গে সঙ্গে থাকবে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা। কিভাবে তোমরা শুধুমাত্র এইগুলো রিডিং পড়ার মধ্যে দিয়ে এবং বুঝে ভালো করে পড়ার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে এমসিকিউ প্রশ্নের উত্তর নিজেরাই দিতে পারবে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে রয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরাই উপকৃত হবে। এবং যদি তোমাদের এমসিকিউ প্রশ্নের প্রয়োজন হয় যে এমসিকিউ কিছু পরীক্ষার মতো করে তৈরি করবে বা পরীক্ষা দেবে, তাহলে অবশ্যই নাম্বারে ফোন করো। আর যদি মনে হয় আমার কাছে অনলাইন পড়াশোনা করবে, তাহলে এই নাম্বারে ফোন করে নিও। আমার কিন্তু ক্লাস চলছে, খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের এই বিষয়টার ওপর তৈরি করানো হচ্ছে আমাদের কোচিং সেন্টারে। এছাড়াও তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এমন কেউ আছো, তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলটিকে। কারণ যত পরিমাণে তোমরা শেয়ার করবে, তত এই চ্যানেলের মারফত তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে। তোমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। এছাড়াও আমাদের মেম্বারশিপ চালু হয়েছে, সেখানেও যুক্ত থেকো। সেখানে থাকলেও কিন্তু তোমরা অনেক ভালো করে পড়াশোনা করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে বলে আশা করা যায়। চলো এবার শুরু করা যাক। তবে কবিতাটা শুরু করার আগে কবিতার ব্যাকগ্রাউন্ড জেনে রাখা খুব দরকার। কারণ ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে তুমি কিন্তু অনেক কিছু বিষয় আরও সোজা হয়ে যাবে এবং বিষয়টা জানবে। বিষয় সম্পর্কে সম্পূর্ণ জানাটা খুব প্রয়োজন। তাই আমি ব্যাকগ্রাউন্ডটাকে তুলে ধরলাম যে কবি কোথা থেকে এই কবিতার উৎস পেয়েছেন, মূল উৎস কোথা থেকে পেয়েছেন। দেখো বলছি, দ্য স্টোরি অফ লুসি গ্রে was recalled to William Wordsworth by his beloved sister Dorothy while they were in Germany. তিনি এই কবিতাটা তার বোনের কাছ থেকে শোনা একটি গল্প থেকে, সত্যিকারের গল্প থেকে তিনি সংগ্রহ করেছেন মূল উপাদানটা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যখন তার বোনের নাম হচ্ছে ড্রথি এবং তিনি বসবাস করতেন জার্মানিতে তখন। ইট ওয়াজ অ্যাবাউট আ রিয়েল ইভেন্ট, এটা সত্যিকারের একটি ঘটনা ছিল, যেটা হ্যাড হ্যাপেন্ড অ্যাট হ্যালিফ্যাক্স ইন which little girl was lost in a snowstorm and how they retraced her footsteps to where the stopped. তো এখানে যে মেয়েটি, হ্যালিফ্যাক্সের শহরে একটি ঘটনা, যেখানে সত্যিকারের যে ঘটনাটি ঘটেছিল, একটি ছোট্ট মেয়ে, সে তুষার ঝড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল এবং তাকে ট্রেস করা হচ্ছিল, তো তাকে খোঁজা হচ্ছিল তার পায়ের ছাপ অনুসরণ করে, এবং একটা জায়গায় গিয়ে স্টপড, বন্ধ হয়ে যায় খোঁজাটা, যেখানে তার পায়ের ছাপটাও শেষ হয়ে যায়। ইন দ্য অরিজিনাল স্টোরি হার বডি ওয়াজ ফাউন্ড ল্যাটার, সত্যিকারের যে গল্পটি তার বোন বলেছিল, সেখানে তার বডি অর্থাৎ মৃতদেহটা কিছুদিন পরে পাওয়া গিয়েছিল। বাট ইন দ্য ওয়ার্ডসওয়ার্থ ভার্সন হি চুজেস টু কনক্লুডেড হিজ retelling of the story as if she just went living along out in the wild. কিন্তু ওয়ার্ডসওয়ার্থ যে ভার্সনটা লিখছেন, অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ যে কবিতাটা তিনি লিখছেন, তিনি তার মৌলিকত্ব বজায় রাখার জন্য এখানে কিন্তু সেই মেয়েটির বডিটাকে খুঁজে পাওয়া গেল না। অর্থাৎ এখানে যে স্টোরিটা তিনি বলছেন, সেখানে কিন্তু তার দেহটা খুঁজে পাওয়া যায়নি। মানে দর্শকের মধ্যে, পাঠকের মধ্যে একটা রহস্যের সৃষ্টি করে রেখে দিয়েছে যে আদৌ লুসি বেঁচে আছে না লুসি বেঁচে নেই, বা তার আত্মা কীভাবে করে, এরকম একটা দর্শকের মধ্যে একটা আবহ সৃষ্টি করে রেখেছে। ওয়াল্টন পেনিংটন in his review for the literary journal Modern Language Note emphasizes the fact that the Lucy Gray poem and date which leaves an opportunity for the speculation that she may be alive. অর্থাৎ এখানে কবি বলতে লাগলেন, লুসি গ্রে মানে এই জার্নাল রিভিউ, একটা মডার্ন জার্নাল রিভিউতে বলেছেন, জোর দিয়ে বলেছেন যে লুসি গ্রে কবিতাটি এমন এক জায়গায় তিনি শেষ করেছেন যেখানে মানুষ অনুমান করতে পারবে যে লুসি গ্রে বেঁচে আছে। মানে কবি বলছেন যে অরণ্যের মধ্যে, অর্থাৎ ওয়াইল্ড অরণ্যের মধ্যে হয়তো লুসি গ্রেকে এখনও দেখা যায়, লুসি গ্রে এখনও বেঁচে আছে, লুসি গ্রের কেউ কথা শুনতে পায়, এরকম ধরনের একটা আবহ সৃষ্টি করেছেন। এবং এই আবহ সৃষ্টির মধ্যে দিয়ে যে জার্নাল রিভিউতে বলা হয়েছে যে কবি যে এমন একটা আবহ সৃষ্টি করেছে কবিতার শেষে, যেখান থেকে মানুষের অনুমান করতে পারছে যে, বা মানুষের মধ্যে একটা আবহ সৃষ্টি হয়েছে যে লুসি এখনও বেঁচে আছে। এই গেল কবিতার ব্যাকগ্রাউন্ড। এবার আমরা জানবো কবির বায়োগ্রাফি।
পোয়েটের বায়োগ্রাফি জানাটাও খুব প্রয়োজন, কেন এখান থেকে বহু ছোট প্রশ্ন তোমরা পাবে। হ্যাঁ, এবং কবিতা জানার আগে কবিতার ব্যাকগ্রাউন্ড এবং কবির ব্যাকগ্রাউন্ড বা কবির যে বায়োগ্রাফি, কবির পরিচয়, জন্ম মৃত্যু, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, হ্যাঁ, তার ফ্যামিলিগত স্ট্যাটাস, তার শিক্ষাগত স্ট্যাটাস, তার অকুপেশন, এগুলো সম্পর্কে কিন্তু জেনে রাখা প্রয়োজন। শুধুমাত্র একটা কবিতা পড়ে গিয়েই ছোট প্রশ্ন এমসিকিউ উত্তর দেওয়াটা কিন্তু অত সোজা নয়। আর যেভাবে আমি পড়াচ্ছি সেইভাবে যদি তোমরা আমার এই ক্লাসগুলোকে করো, একটা একটা করে ক্লাস, এবং আমি খুব তাড়াতাড়ি লাইভ ক্লাসও করব, এবং যদি তোমাদের মনে হয় যে মেম্বারশিপে জয়েন হবে তাহলে তো খুবই ভালো, তাহলে তোমরা ক্লাস পেয়ে যাবে। তো মেম্বারশিপে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, তাহলেও কিন্তু তোমরা বিভিন্ন রকম ক্লাসগুলো, ইংলিশ ক্লাসের যে আছে বিষয়টা, সেখানে জয়েন হয়ে যাও, তাহলেও কিন্তু তোমরা সুন্দর করে ইংলিশ ক্লাসটা করতে পারবে, এমসিকিউ পরীক্ষাগুলো দিতে পারবে। 50-এ 50 পাওয়াটা কোনো ফ্যাক্টরই থাকবে না। তো চলো আবার শুরু করি বায়োগ্রাফিটা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 7 এপ্রিল 1770 অ্যান্ড জন্মগ্রহণ করেছিলেন। 3 এপ্রিল 1850 তিনি মৃত্যুবরণ করেছিলেন। ওয়াজ অ্যান ইংলিশ রোম্যান্টিক পোয়েট। আচ্ছা, হু উইথ স্যামুয়েল টেলর কলারব্রিজ helped in launch the Romantic Age in English literature with their joint publications Lyrical Ballads 1798। তো এখান থেকেও দেখো কতগুলো তোমরা ছোট প্রশ্ন পেয়ে যাচ্ছ। তিনি কত সালে লিরিক্যাল ব্যালেন্সে যোগদান করেছিলেন, তিনি কী ধরনের কবি ছিলেন, হ্যাঁ, তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন, কত সালে মৃত্যুবরণ করেছিলেন, কোন ধরনের তিনি কবি ছিলেন, ঠিক আছে, এই সম্পর্কেও তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এই জায়গা থেকে পেয়ে যাচ্ছ। এরপরেও আমরা বায়োগ্রাফি সম্পর্কে আরও সুন্দর করে দিয়েছি, তো দেখতে থাকো ভিডিওটা, তারা কিন্তু বুঝতে পারবে, স্কিপ করো না কেউ। এবার আমরা দেখো পুরো ডিটেলসে বলে দিয়েছি তিনি কবে, কোথায়, কীভাবে মানে জন্মগ্রহণ করেছিলেন, কত সালে মৃত্যুবরণ করেছিলেন, সব ডিটেলসটা। তিনি বর্ন অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন 7 এপ্রিল 1770 ককারমাউথ, কাম্বারল্যান্ড, ইংল্যান্ডে। তাহলে বুঝতেই পারলে তিনি ককারমাউথে, কাম্বারল্যান্ড, ইংল্যান্ডে তিনি 7 এপ্রিল 1770 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ডায়েট মৃত্যুবরণ করেছিলেন কত সালে? 3 এপ্রিল 1850, অর্থাৎ তিনি এজেড 80, অর্থাৎ যখন তার 80 বছর বয়স তখন তিনি মৃত্যুবরণ করেন। 23 এপ্রিল 1850 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তাহলে জন্মগ্রহণ করেছিলেন 7 এপ্রিল 1770 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেছেন 23 এপ্রিল 1850 খ্রিস্টাব্দে, তখন তার বয়স হয়েছিল 80 বছর। রেডিয়াল ওয়েস্টমোরল্যান্ড ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের রেডাল ওয়েস্টমোরল্যান্ডে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এবার চলো দেখি রিলেটিভ। তার রিলেটিভ বলতে 5 চিলড্রেন, অর্থাৎ তার 5টি সন্তান ছিলেন। সিস্টার ছিলেন ড্রথি ওয়ার্ডসওয়ার্থ, আমরা আগেই পড়েছি ড্রথি ওয়ার্ডসওয়ার্থ তার সিস্টার ছিলেন, এবং তার ভাই ছিলেন ক্রিস্টোফার ওয়ার্ডসওয়ার্থ। তো এখানে আমরা রিলেটিভ সম্পর্কে জানলাম, তার জন্ম মৃত্যু সম্পর্কে জানলাম, এগুলো সবই কিন্তু খাতায় নোট করো। পোয়েট বায়োগ্রাফি থেকে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন দেবে, তাই পোয়েট বায়োগ্রাফি, পোয়েম বায়োগ্রাফি সমস্তটাই কিন্তু আগে খাতার মধ্যে নোট করতে থাকো। তাহলে তার 5টা সন্তান ছিল, এবং তার বোনের নাম ছিল ড্রথি ওয়ার্ডসওয়ার্থ, এবং তার ভাইয়ের নাম ছিল ক্রিস্টোফার ওয়ার্ডসওয়ার্থ। তো এই গেল আমাদের বায়োগ্রাফির যে বিষয়টা। এরপরে আমরা দেখব তিনি কোন স্কুলে পড়েছেন এবং তার অকুপেশন। অ্যালমা ম্যাটার অর্থাৎ তার মাতৃশিক্ষা, অর্থাৎ তিনি একদম ছোট বয়সে কোন স্কুল বা কলেজে পড়েছেন। হ্যাঁ, সেন্ট জনস কলেজ তিনি প্রথম পড়েছেন, যেটাকে হচ্ছে কেমব্রিজের সেন্ট জনস কলেজে তিনি পড়াশোনা করেন। এবং অকুপেশন হিসাবে তার কর্মক্ষেত্র হিসাবে তিনি একজন পোয়েট, তিনি কবি, প্রথম থেকেই তিনি কবিতা লিখেছেন, এবং অসাধারণ সুন্দর সুন্দর তিনি কবিতা আমাদের উপহার দিয়েছেন। তার মধ্যে ওয়ার্ডসওয়ার্থে, তার মধ্যে একটি বিখ্যাত কবিতা এ লুসি গ্রে, অসাধারণ সুন্দর একটি কবিতা। আমি এবার কবিতাটাকে সুন্দর করে বোঝাবো, তোমরা খুব সুন্দর করে কবিতাটাকে বোঝো। আশা করি কবিতা বুঝে তোমরা কিন্তু অনেকটাই উপকৃত হবে। এবার শুরু করছি কবিতাটা। দেখো তোমরা ভালো করে দেখে নাও কবিতাটা, এবং খাতায় কিন্তু বাংলা মানেগুলোকে লিখে নাও। পরে কিন্তু যদি তোমাদের মনে হয় যে এর ওয়ার্ড মিনিং বা ছোটো প্রশ্ন কিভাবে আসতে পারে, আমাকে তাহলে ফোন করো। ডেসক্রিপশন বক্সে তোমার নাম্বার দেওয়াই আছে, সেই নাম্বারে আমাকে ফোন করো, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। অফেন আই হ্যাড হিয়ার্ড অফ লুসি গ্রে। কবি বলছেন প্রায়শই আমি লুসি গ্রের
কথা শুনেছি। মানে হচ্ছে প্রায়, এখানে ঠিক আছে, প্রায় আমি লুসি গ্রের কথা শুনেছি। অ্যান্ড ওয়েন আই ক্রস দ্য ওয়াইল্ড, এবং যখন আমি ওয়াইল্ড মানে এখানে ফাঁকা জঙ্গল বা ফাঁকা বন জঙ্গল, কি যখন আমি ক্রস করতাম অর্থাৎ অতিক্রম করতাম, আই চান্স টু সি অ্যাট ব্রেক অফ ডে মানে একটা দিনের শেষ মানে ভোরবেলা। তো যখন আমি দেখার চেষ্টা করতাম ভোরবেলা বা সকালবেলা, দ্য সলিটারি চাইল্ড, কাকে না, সেই সলিটারি অর্থাৎ একাকী শিশুটিকে। তাহলে এখানে বোঝানো গেল ওয়াইল্ড মানে কি, বন্য বা ফাঁকা জঙ্গলকীর্ণ অঞ্চল, হ্যাঁ। ক্রসড মানে অতিক্রান্ত হওয়া, ব্রেক অফ ডে মানে হচ্ছে দিনের শেষ অর্থাৎ ভোরের বেলা শুরু হচ্ছে, সলিটারি চাইল্ড মানে হচ্ছে একাকী শিশু। তাহলে কবি যখন জঙ্গলের মধ্যে দিয়ে, ফাঁকা জঙ্গলের মধ্যে দিয়ে একাকী যেতেন, তখন তিনি দেখার চেষ্টা করতেন সেই একাকী নিঃসঙ্গ শিশুটিকে, যে কিনা যার কথা তিনি বারবারই শুনেছেন। সেই মেয়েটির নাম হচ্ছে লুসি গ্রে। তো এই গেল প্রথম কবিতার মানেটা। তোমরা মানেটা লিখে রাখো, তাহলে আশা করি তোমাদের সুবিধা হবে। এরপরে সেকেন্ড পার্টটা দেখো। নো মেট নো কমরেড লুসি নিউ। মেট কমরেড দুটো মানেই হচ্ছে সঙ্গী বা বন্ধু। তো দুটোকেই কবি সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন। কোনো বন্ধু কোনো সঙ্গী কে জানতো না লুসি। সি ডিওয়েল্ট অন এ হোয়াইট মোর। সে ডিওয়েল্ট মানে বসবাস করত, ফাঁকা, মোড় মানে হচ্ছে চাষবাসহীন ফাঁকা যে জমি যেরকম থাকে, প্রান্তর, ধুধু প্রান্তর, সেখানে সে একাকী বসবাস করত। দ্য সুইটেস্ট থিংস, সবথেকে মিষ্টিতম জিনিস, তর হয় না, মিষ্টিতম জিনিস, সবার থেকে মিষ্টি, দ্যাট এভার গ্রিউ, বেড়ে উঠছিল কোথায় না, বিসাইড আ হিউম্যান ডোর, হিউম্যান মানুষের দরজার পাশে। ইউ ইয়েট মে স্পাই দ্য ফাওয়েন অ্যাট প্লে। তুমি নিশ্চয়ই দেখতে পাবে, ফাওয়েন মানে হচ্ছে হরিণ শাবক, স্পাই মানে হচ্ছে দেখা। তুমি নিশ্চয়ই দেখতে পাবে হরিণ শাবকেরা খেলা করছে। দ্য হিয়ার আপ অ্যান্ড দ্য গ্রিন, সবুজ ঘাসের ওপরে হরিণ নয়, খরগোশ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বাট দ্য সুইট ফেস অফ লুসি গ্রে, কিন্তু সেই মিষ্টি মুখমণ্ডল সম্পন্ন লুসি গ্রেকে উইল নেভার মোর বি সিন, আর কখনও তুমি দেখতে পাবে না, কারণ সে তো আর জীবিত নেই। কত কষ্টের মধ্যে দিয়ে কবি কিন্তু এই উক্তিটিকে তিনি ব্যক্ত করেছেন। এতক্ষণ গেল কবির দেখা বা কবির শোনা লুসি গ্রের কী হয়েছিল, এবার বর্তমান নিয়ে, এবার কবি ভবিষ্যতে লুসি গ্রের সম্পর্কে কী হয়েছিল সেটা নিয়ে এবার ব্যাখ্যা করছেন। অরিজিনাল লুসি গ্রের সঙ্গে কী হয়েছিল, যেটা তার বোনের কাছ থেকে, ড্রথির কাছ থেকে শুনেছে। টু নাইট উইল বি আ স্টর্মি নাইট, আজ রাতটা ঝোড়ো রাত। ইউ টু দ্য টাউন মাস্ট গো, তোমাকে অবশ্যই শহরে যেতে হবে। অ্যান্ড টেক আ লন্ঠন চাইল্ড টু নাইট, আজ রাত্রে তুমি বাছা এই লণ্ঠনটা হাতে তুলে নাও। ইয়োর মাদার থট দ্য স্নো, তোমার মাকে আলো দেখিয়ে আনার জন্য। তাহলে নিশ্চয়ই লুসি গ্রের বাবা লুসি গ্রেকে এখানে বলছে যে আজকে রাতটা ঝোড়ো রাত্রে। এটা ক্যানভাসে যদি ছবি এঁকে ফেলা যায় এই লাইনগুলো দিয়ে, তাহলে বুঝতে পারবে যে কবিতাটা কতটা একটা আবহ সৃষ্টি করছে। যাই হোক, কবিতাগুলো এইভাবেই পড়তে হবে এবং সেই জায়গাটাকে নিজেকে নিয়ে গিয়ে পৌঁছাতে হবে। তারপরে বলছে কি, দ্যাটস ফাদার উইল আই গ্ল্যাডলি ডু, বাবা বলেছে তাই লুসি খুব আনন্দের সঙ্গে বলল, হ্যাঁ বাবা, নিশ্চয়ই আমি কাজটি করব। দিস কেয়ারলি আফটারনুন, কিন্তু এখন তো সবেমাত্র দুপুর হয়েছে। দ্য মিনিস্টার ক্লক হ্যাজ জাস্ট স্ট্রাক টু, অর্থাৎ চার্চের ঘড়িতে সবেমাত্র 2টো বেজেছে। অ্যান্ড ওন্ডার ইজ দ্য মুন, এবং ওন্ডার মানে অনেক দূরে, চাঁচড়ো এখন অনেক দূরে রয়েছে। মানে সে খুব আনন্দিত হলো তার বাবা তাকে এই কাজটা দিয়েছে বলে, ঠিক আছে। এবং সে তো যাবে বলে রাজি, কিন্তু সে বললো সবেমাত্র দুপুর হয়েছে, তাই আমি কিছুক্ষণ পরে বেরোলেও অসুবিধা নেই। তো আমি যাব, অবশ্যই যাব, কিন্তু কিছুক্ষণ পরে আমি সেখানে যাই। তখনও কিন্তু সে জানে না তার জন্য কি অপেক্ষা করে আছে। তারপর বলছে, অ্যাট দিস দ্য ফাদার রাইজড হিজ হুক, তখন তার বাবা হাতে কুঠারটি তুলে নিল। অ্যান্ড স্ন্যাপ এ ফ্যাগট ব্যান্ড, একটা কাঠের বান্ডিল
হ্যাঁ, সেখান থেকে বান্ডিলের তারটা দড়িটা কেটে কাঠগুলোকে আলাদা করতে লাগলো, কারণ ঝড় উঠবে, শীতের জায়গা, বরফ পড়েছে, সেখানে তো কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে হবে। সেই তোড়জোড়টা তার বাবা করতে লাগলো। হি স্পিল্ড হিজ ওয়ার্ক, সেই কাঠগুলোকে কেটে বা কাঠগুলোকে ঠিক করে সাজিয়ে সেই কাজগুলোকে করতে লাগলো। অ্যান্ড লুসি টুক দ্য ল্যান্টার্ন ইন হার হ্যান্ড, এবং লুসি তার হাতে লণ্ঠনটা তুলে নিল। প্রথমে তার বাবা বলল, সে আনন্দের সঙ্গে রাজি হলো, এবং সে তার কনফেস করলো যে কেন সে এক্ষুনি যাবে না, পরে যাবে, একটু পরে যাবে। এরপর দেখা যাচ্ছে তার বাবার কাজে ব্যস্ত হয়ে গেছে, এবং লুসিও কিন্তু তার হাতে লণ্ঠন তুলে নিয়েছে, যাওয়ার জন্য প্রস্তুত। নো ব্রিদার ইজ দ্য মাউন্টেন রো। মাউন্টেন রো মানে হচ্ছে পাহাড়ি হরিণ। পাহাড়ি হরিণরাও এত আনন্দিত হয় না যতটা লুসি আনন্দিত হয়েছিল। কিসে? উইথ মেনি ওয়ানস্টোন স্ট্রোক। তার যখন পায়ের ওই পাগুলো পড়ছিল বরফের মধ্যে, হার ফিট ডিসপেয়ার দ্য পাউডারি স্নো, এবং ওই যে হরিণ যখন ছুটে বেড়ায় তখন ওই বরফের মধ্যে দিয়ে, এবং বরফগুলো ধোঁয়ার মতো, স্নোয়ের মতো, হ্যাঁ, উড়ে উড়ে বেড়ায়, তখন পাহাড়ি হরিণদের যতটা আনন্দ হয় তার থেকেও মনে হয় বেশি আনন্দ পাচ্ছিল লুসি যখন দৌড়ে দৌড়ে যাচ্ছিল। ছোট্ট শিশু তো, এখানে কবি 7-8 বছর 8 বছর 9 বছরের একটি শিশুর কথা বলেছে, সে তো খুব ইনোসেন্ট, তো তাই তার এই জিনিসগুলো খুবই ভালো লাগছিল। পাহাড়ি হরিণে যতটা না ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগছিল লুসি। দ্যাট রাইজ আপ লাইক স্মোক, এবং যেটি ধোঁয়ার মতো, স্মোক, ধোঁয়ার মতো মনে হচ্ছিল যেন উড়ে উড়ে যাচ্ছে, এতটাই পাউডারি ছিল স্নোটা। দ্য স্ট্রোম কেম অন বিফোর ইটস টাইম। বিপর্যয়টা ঘটবে এবার, সময়ের নির্ধারিত সময়ের পূর্বেই ঝড়টা উঠে গেল। সি ওয়ান্ডার্ড আপ অ্যান্ড ডাউন, সে চড়াই উতরাই করতে লাগলো। অ্যান্ড মেনি আ হিল ডিড লুসি ক্লাইম, অনেক পাহাড়ে লুসি চলল। বাট নেভার রিচ দ্য টাউন, কিন্তু সে টাউনে অর্থাৎ শহরে পৌঁছাতে পারল না তার মায়ের কাছে। অর্থাৎ একটা ছোট্ট শিশু যে এতক্ষণ ধরে সে মাকে আনতে যাওয়ার একটা আনন্দ, উদ্যম প্রচেষ্টা, সে বনের হরিণের মতো দৌড়ে দৌড়ে বেরিয়ে বরফ তোলার দেখা যাচ্ছে, সেই ছোট্ট শিশুটি কি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে, এবং সে সেখান থেকে বাঁচার চেষ্টা করছে, সে তার মায়ের কাছে পৌঁছাতে পারছে না। দ্য ওয়ার্ডস প্যারেন্টস অল দ্যাট নাইট, তার পিতামাতা সারা রাত্রি তাকে খোঁজার চেষ্টা করলো। ওয়েন্ট শাউটিং ফার অ্যান্ড ওয়াইড, কাছে দূরে যেখানে পারলো চিৎকার করতে লাগলো। বাট দেয়ার ওয়াজ নাইদার সাউন্ড নর সাইট, কিন্তু তারা একটা চিহ্ন বা শব্দ পেল না। টু সেভার দেম ফর এ গাইড, যেটা তার মেয়েকে খুঁজতে সাহায্য করবে, সেরকম কোনো সাহায্যই পেল না। এতক্ষণ লুসির কথা বলা হয়েছে, লুসি কি বিপদে পড়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি তার বাবা মা তাকে খুঁজছে, এবং তার খোঁজার মধ্যে দিয়েও কিন্তু তাকে পাচ্ছে না। আর্তনাদ করছে, চিৎকার করছে, যদি তার মেয়ের শব্দটি একটু শুনতে পায়, তার জন্য কাছে দূরে যেখানে পারছে চিৎকার করছে, কিন্তু কোনো চিহ্নই তার মেয়ের পেল না তারা। অ্যাট ডে ব্রেক অন আ হিল দে স্টুড, তারপর তারা কি করলো, ভোরবেলা তার পিতামাতা পাহাড়ের উপর দাঁড়িয়েছে। দ্যাট ওভারলুক দ্য মোর, তারা সেই ফাঁকা জায়গাটিকে ওভারলুক অর্থাৎ দেখতে লাগলো, সেই যে ফাঁকা চাষের জমি বললাম, মোর মানে বলেছিলাম ফাঁকা চাষের জমি, প্রান্ত, উপত্যকা। অ্যান্ড দেন্স দে স ব্রিজ অফ উড, সেখান থেকে তারা একটি কাঠের ব্রিজ দেখতে পেল। এ ফারলং ফ্রম দেয়ার ডোর, 1 ফারলংয়ের দূরত্ব তাদের দরজা থেকে। 1 ফারলং মানে 210 মিটার বলা হয়, তো 1 ফারলং দূরত্ব তাদের যে দরজাটা আছে সেখান থেকে। তাহলে তারা সেই পাহাড়ের উপরে উঠলো, এবং সেই বিস্তীর্ণ জায়গাটা, যে বিস্তীর্ণ জায়গায় লুসি পৌঁছেছিল সেটা দেখতে পেলো, একটি কাঠের ব্রিজ দেখতে পেলো, যে ব্রিজটা 1 ফারলংয়ের দূরত্ব। দে ওয়েপ্ট অ্যান্ড টার্নিং হোমওয়ার্ড ক্রাইড, দে ওয়েপ্ট অ্যান্ড টার্নিং হোমওয়ার্ড অ্যান্ড ক্রাইড, তারা বাড়ি ফিরতে লাগলো, বাড়ির দিকে ফিরলো এবং কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, ইন হ্যাভেন উই অল শ্যাল মিট, স্বর্গে গিয়ে আমরা আবার মিলিত হব, কারণ তারা বুঝেই গেছে তার মেয়ে হয়তো আর জীবিত নেই। হোয়েন ইন দ্য স্নো দ্য মাদার শিফট দ্য প্রিন্ট অফ লুসি ফিট, তারপর তার মা হঠাৎই দেখতে পেল, হঠাৎ দেখতে পেল তার মেয়ের অর্থাৎ লুসির পায়ের ছাপ দেখতে পেল তার মা। তো এখানে বোঝাই গেল যে লুসির মা কীভাবে লুসির ছাপটা, মানে পায়ের ছাপটা দেখতে পেল। দেন ডাউনওয়ার্ডস ফ্রম দ্য
স্টেপ হিল এজ। তারা খাড়া পাহাড়ের নিচের দিকে নেমে আসছে। দে ট্র্যাক্ট দ্য ফুটমার্ক স্মল, তারা ছোট ছোট পায়ের দাগ অনুসরণ করে আসছে। অ্যান্ড থ্রো দ্য ব্রোকেন হরতন হেজ, এবং তারা একটি কাঁটা ঝোপ দেখতে পেল। অ্যান্ড বাই দ্য লং স্টোন ওয়াল, এবং বিস্তারিত একটি পাহাড়ের দেওয়াল কাছে এসে তারা পৌঁছালো। মানে ওই পায়ের ছাপটাকে তারা অনুসরণ করছিল। ওই পায়ের ছাপটা অনুসরণ করতে করতে ফুটমার্কসটা স্মল, ছোটো ছোটো ফুটমার্কসটা অনুসরণ করতে করতে তারা একটা কাঁটা ঝোপের সামনে এলো, এবং তারপরে একটি বড় দেওয়ালের সামনে তারা এসে উপস্থিত হলো। অ্যান্ড দেন অ্যান ওপেন ফিল্ড দে ক্রসড, তারপর একটা ফাঁকা মাঠের ওপর দিয়ে তারা ক্রসড করলো, অর্থাৎ অতিক্রম করলো। দ্য মার্কস ওয়ার স্টিল দ্য সেম, ছাপটা একই রকমভাবে রয়ে গেছে, তারা দেখতে পেল। দে ট্র্যাক দেম অন নর এভার লস্ট, পায়ের ছাপটিকে তারা কোনোভাবেই আড়াল না করেই একই বরাবর ট্র্যাক, অর্থাৎ সেটাকে অনুসরণ করেই চলতে লাগলো। অ্যান্ড টু দ্য ব্রিজ দে কেম, এবং তারা শেষ পর্যন্ত সেই ব্রিজের কাছে এসেই, অর্থাৎ সেই যে ব্রিজটা ছিল তার কাছে এসেই উপস্থিত হলো। তাদের পায়ের ছাপটা তারা অনুসরণ করতে 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 এলো, এবং একটার পর একটা জায়গা তারা পেরোলো। এবং যেখান দিয়ে লুসি বাঁচার চেষ্টা করেছিল, একবার ভাবো, লুসি সেখান দিয়ে কিন্তু বাঁচার চেষ্টা করেছিল, সেই জায়গাগুলোকে অনুসরণ করে আবার তারা ব্রিজের কাছে এসে দাঁড়ালো। দে ফলোড ফ্রম দ্য স্নোনি ব্যাঙ্ক, তারা বরফ জমা নদীর তীর ধরে এগোচ্ছে। দোজ ফুটমার্কস ওয়ান বাই ওয়ান, একটা একটা করে পায়ের ছাপ লক্ষ্য করে। ইনটু দ্য মিডিল অফ দ্য প্ল্যাঙ্ক, অর্থাৎ ওই কাঠের ব্রিজের প্ল্যাঙ্ক মানে তক্তা, কাঠের ব্রিজের মিডিল অর্থাৎ একদম মাঝখানের তক্তায় যখন তারা এসে পৌঁছালো। অ্যান্ড ফার্দার দেয়ার ওয়্যার নান, আর তারা সেই পায়ের ছাপটা দেখতে পেল না। তাহলে তারা এতক্ষণ মানে লুসি যেখানে যেখানে দৌড়েছিল, লুসিকে প্রথমেই কবিতাটা বলার সময় কিন্তু কবি বলে দিয়েছিলেন লুসি ওপর নিচ করছে, চড়াই উতরাই করছে, কাঠের ব্রিজের কাছে যাচ্ছে, এখানে ওখানে দৌড়াচ্ছে নিজেকে বাঁচানোর জন্য এবং তার মায়ের কাছে পৌঁছানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত তো সে পৌঁছাতে পারেনি। আর এখানেও আমরা দেখতে পেলাম যে পায়ের ছাপটা ছোট ছোট হয়ে শেষ হয়ে গেছে, কিন্তু মেন গল্পে আমরা দেখেছি লুসি গ্রে ডেড বডি পাওয়া গেছে, কিন্তু এখানে সেই বিষয়টা কিন্তু থাকবে না, একটা ধোঁয়াশা থেকে যাবে। ইয়েট সাম মেনশন দ্যাট টু দিস ডে, তবু কিছু মানুষ আজও মনে করে সি ইজ আ লিভিং চাইল্ড, সে লুসি এখনও বেঁচে আছে। দ্যাট ইউ মে সি সুইট লুসি গ্রে, তুমি সেই মিষ্টি লুসি গ্রেকে দেখে থাকবে আপন দ্য লোনসন ওয়াইল্ড, ফাঁকাকি একা বা নিঃসঙ্গ একটি একাকী জঙ্গলে তুমিও হয়তো লুসি গ্রেকে দেখে থাকবে। এই লাস্ট দুটো লাইনের মধ্যে দিয়েই কবি আমাদের মধ্যে একটা ধোঁয়াশা বা একটা উৎকণ্ঠা রেখে দিলেন, যে উৎকণ্ঠায় আমরাও হয়তো সমগ্র পাঠক মহলে হয়তো একটা আশা নিয়ে বেঁচে থাকবো যে লুসি হয়তো বেঁচে আছে, লুসিকে হয়তো আমরাও দেখতে পাবো, সেই ছোট্ট মিষ্টি মেয়েটি, পরীর মতো মেয়েটি, যে মেয়েটি ইনোসেন্ট, যে মেয়েটির মধ্যে পাপ নেই, যে মেয়েটি ফুলের মতো সুন্দর, সেই মেয়েটি যখন বাঁচার চেষ্টা করেছিল, হয়তো সে বাঁচার চেষ্টা করে কোথাও না কোথাও বেঁচে আছে। একটা কোনো আশার আলো, কবি ক্ষীণ আলো আমাদের মধ্যে জাগিয়ে রাখলেন এই লাস্ট দুটো প্যারার মধ্যে দিয়ে, পংক্তির মধ্যে দিয়ে। আওয়ার রাফ অ্যান্ড স্মুথ সি ট্রেপস অ্যালং, সে এবড়ো খেবড়ো আর মসৃণ পথ দিয়ে এগিয়ে যায়। আমরা কবি কল্পনার জগতে আমাদের নিয়ে চলে গেছেন। আমরা কল্পনা করছি হয়তো লুসিকে আমরা যখন দেখব সেও হয়তো কোনো মসৃণ বা এবড়ো খেবড়ো পথ দিয়ে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড নেভার লুকড বিহাইন্ড, এবং পিছনের দিকে সে তাকাচ্ছেই না। অ্যান্ড সিং আ সলিটারি সং, এবং সে একাকী নিঃসঙ্গ গান গাইছে। দ্যাট হুইসেল ইন দ্য ওয়াইল্ড, এবং যার শব্দ শীষ, হুইসেল মানে শীষ, বাতাসে মিশে আছে। কি অসাধারণ কবিতা, কি অসাধারণ চিন্তাভাবনা কবির। কবি প্রথমে লুসি গ্রের নিয়ে বললেন, তারপর লুসি গ্রের যখন বেঁচে আছে বা লুসি গ্রে যখন বেরোয়নি ভয়ঙ্কর বিপদের মধ্যে, তার আগের কথা বললেন, ভয়ঙ্কর বিপদের মধ্যে কথা বললেন, তার মা বাবার আত্মনাতের কথা বললেন, তার মা বাবার যন্ত্রণার কথা বললেন, এবং পরবর্তীকালে পাঠক লুসিকে দেখতে পেলে সে কীরকমভাবে দেখবে, সেই ক্ষীণ আলো, আশার আলো কবি পাঠকের মধ্যে জাগিয়ে রাখলেন। অসাধারণ বুদ্ধিদীপ্ততা, অসাধারণ কবিতা লেখার দক্ষতা না থাকলে এই ধরনের কবিতা হয়তো কোনো কবিই লিখতে পারেন না। তো সেই দিক থেকে ওয়ার্ডসওয়ার্থ আমাদের কাছে একটা বরণীয়
এক কবি হিসাবেই রয়ে গেছেন সেই কারণেই। তো আজকের আমি কবিতা সম্পর্কে, কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, কবির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করে দিলাম। আশা করি তোমরা উপকৃত হলে। যদি তোমাদের মনে হয় এই চ্যানেলটি থেকে উপকৃত হয়েছো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে ক্লিক করে রেখো, কারণ আরও পরবর্তীকালে গল্পগুলো, আরও যে কবিতাগুলো আছে সেগুলো নিয়েও আমি ভিডিও তৈরি করব, সেগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর যদি মনে হয় যে তোমাদের উপকার হয়ে লেগেছে এই ভিডিওটা, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ যত ছেলে মেয়ে বা যত ছাত্রছাত্রী আমার এই ভিডিওটা দেখবে সবার উপকারে লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।